একজনকে নামাইয়া দিছে, এই ধরনের কথাবার্তা শুনতেছি, কিন্তু এগুলো আমাদের পক্ষে যাচাই বাছাই করা কোনো মতেই সম্ভব না। কিন্তু মার্কিন স্যাংশন সে বিষয়টি সহ বাংলাদেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমার অতিথি হিসেবে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। ইব্রাহিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার দর্শক শ্রোতা মন্ডলীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা, ওনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। জেনারেল ইব্রাহিম, আপনি একজন চৌকস সেনা কর্মকর্তা। আপনি দীর্ঘদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আপনি দায়িত্ব পালন করেছেন। আপনি বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক। আপনি গত 14 বছর ধরে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। তো আপনি জানেন যে মার্কিন যে স্যাংশনটি আরোপ করা হয়েছে বাংলাদেশের 7 জন কর্মকর্তা এবং র্যাব বাহিনী সহ র্যাবকে ইনক্লুড করা হয়েছে। তো এই নিষেধাজ্ঞা প্রায় 1 মাস পার হয়ে গেল। গত ডিসেম্বরের 10-11 তারিখে এই নিষেধাজ্ঞাটি আমরা পেয়েছি, স্যাংশনটি আমরা পেয়েছি। তো এর পরবর্তী যে পদক্ষেপগুলো সরকার নিয়েছে, এবং আপনি নিশ্চয়ই আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছেন যে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি মানুষ হত্যা হয়, পুলিশ 1000 মানুষ হত্যা করে প্রতি বছর, আমাদের এখানে 10 বছরে 400 মানুষ মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। এবং যে পদক্ষেপগুলো তারা নিয়েছেন এর প্রেক্ষিতে আপনি কি মনে করেন এগুলো কতটুকু কার্যকর পদক্ষেপ, এবং এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আজকে বাংলাদেশে এখন রাত্রে 9:40 এবং আপনার প্রখ্যাত চ্যানেলে আপনার ইন্টারভিউর মাধ্যমে আমি জনগণের সামনে উপস্থিত হয়েছি। আমার পক্ষ থেকে এবং যেহেতু একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আমি পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার বক্তব্যটা শুরু করছি। আপনি এমন একটা সময়ে ইন্টারভিউটা নিচ্ছেন আমার, যে সময়টা আসলে খুবই ডেলিকেট। তো ঘটনাক্রমে এমন যে আজকে সারাদিন আমার গায়ে জ্বর ছিল আর কাশি ছিল। আপনি সকালে যখন অ্যাপয়েন্টমেন্ট নেন তখনও জ্বর এবং কাশি। তো এখনো কিন্তু যেহেতু জনগণের একটা প্রত্যাশা থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় তাদের মনে একটা ভালোবাসা আছে, তারা শুনতে চায়, তাই আর আমি আপনাকে না করি নাই। আমার গলার স্বরটা কিন্তু স্বাভাবিক থেকে একটু ভিন্ন। জি। আপনি যেই প্রশ্নটা তুলেছেন, এই মার্কিন স্যাংশনটা, এটা কোনো বাংলাদেশের জন্য আলাদাভাবে করা কোনো আইন না। এটা বাস্তবতা। তবে তারা এই আইনটা বা ধারাটা বা বিধিটা কখন এপ্লাই করবে, কোন দেশের কোন নাগরিকের বিরুদ্ধে করবে, এখানে একটা ডিসক্রিশন বা তাদের নিজস্ব বেছে নেওয়ার অধিকার আছে। তো আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত যে বাংলাদেশ এরকম একটা সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের একটা অংশ থেকে, বৈধ অংশ থেকে আমাদের কিছু নাগরিকের উপরে, আমাদের কিছু কর্মকর্তার উপরে একটা স্যাংশন এসেছে বা একটা নিষেধাজ্ঞা এসেছে। এটা হলো একটা দুঃখজনক ব্যাপার। এর কারণ হচ্ছে ডিফ্যাক্টো এই কথাটাই বলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু মহলে, যে আমাদের এই লোকেরা কোনো না কোনো কাজ করেছে, যে কাজগুলোর জন্য স্যাংশনটা হয়েছে, এবং কাজগুলো ডেফিনেটলি ইতিবাচক না। তো যদ্দূর আমার শুনেছি, জেনেছি মিডিয়ার মাধ্যমে আর কি, আমরা তো আর সরকারি লোক না, আমি সরকারের তদন্ত করতে পারছি না। তো যতটুকু শুনেছি এবং দেখেছি সেটা হলো যে মানবাধিকার ইস্যুতে গুম, অপহরণ, অযথা অত্যাচার ইত্যাদির কারণে তারা কিছু কিছু এক্সেস, ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি এক্সেস, EXCESS, এক্সেস করেছে বা সীমা লঙ্ঘন করেছে। কিন্তু এটাও বাস্তবতা। আমি এক বাক্যে যদি এটা না বলি, বাংলাদেশের জনগণ বা মানুষ হয়তো আমাকে বলবে, বা যারা কর্মরত আছেন তারাও বলবে যে আপনি একজন সচেতন নাগরিক, প্রাক্তন সেনাবাহিনীর কর্মকর্তা, এখন 73 বয়স চলছে, আপনি পুরো সত্যটা বললেন না, অর্ধেক কেন বললেন? সেটা হলো এই যে র্যাব বলুন, পুলিশ বলুন, তারা কিন্তু জনগণের উপকারার্থে, দেশের উপকারার্থে অনেক কাজ করেছে, এটা সত্য। কিন্তু তাদের কিছু সংখ্যক ব্যক্তি
রাজনৈতিক সরকারের কিছু সংখ্যক ব্যক্তি দ্বারা প্ররোচিত হয়ে অথবা রাজনৈতিক সরকারের কিছু ব্যক্তি দ্বারা উৎসাহিত হয়ে পৃষ্ঠপোষকতা পেয়ে তারা কিছু কাজ করেছে যেটা মানবাধিকার লঙ্ঘন। আমি অন্য একটা টক শোতে বাংলাদেশে বলেছি যে এমন একটা সময় আসতেই পারে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সরকার বলবে, যেটাকে বলা হয় ডাম্পিং, DUMPING, আমরা রাজনৈতিক সরকার এইসব কাজ করার জন্য এক্স কর্মকর্তা বা ওয়াই কর্মকর্তাকে এগুলা বলি নাই, তারা করছে কেন, এবং তাদেরকে তখন আউটকাস্ট করে দিবে, OUTCAST, আউটকাস্ট, একদম বাইরে ফেলা দিবে। তো এটা একটা বাস্তবতা। কিন্তু উনারা কিছু করেছেন, এটা নিজেদের হাতের কামাই, নিজেদের হাতের কামাই। এখন আরেকটা কথা হলো যে আপনি বর্তমান মার্কিন সরকারের আমলে না, গত সরকারের বা তার আগের সরকারে, ডোনাল্ড ট্রাম্পের আগে বা বারাক ওবামা সাহেবের আগে একজন অ্যাম্বাসেডর আমাদের এখানে ছিলেন, ড্যান মোজিনা। জি, ড্যান মোজিনা অ্যাম্বাসেডর হিসেবে চাকরি করার 12 বা 14 বছর আগে মার্কিন এমবেসি ঢাকায় আর একটু মধ্যম সারির কর্মকর্তা হিসেবেও চাকরি করে গিয়েছিলেন। তো সেই ড্যান মোজিনাকে বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বতন মন্ত্রী একটু টিটকারি মেরে বলেছিলেন, কাজের মেয়ে মর্জিনার থেকে এর আর বেশি কি। কাজটা কিন্তু খুব ভুল ছিল, করতে হয় না, একটা দেশের রাষ্ট্রদূতকে এরকম ভাবে আপনি বলেন না। এখন আমাদের দেশে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একান্তভাবেই বৈরিতার কারণে বা প্রতিহিংসার কারণে বা হিংসার কারণে বা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার কারণে এই ধরনের কাজগুলো করছে বা পদক্ষেপ নিয়েছে। এটা মানুষের অনেকের মনে এটা আছে। আমি পুরোপুরি এটাকে সমর্থন করতে পারি না, পুরোপুরি অসমর্থনও করতে পারি না। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অনেক ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করেন। ওই ধারাবাহিকতায় বাংলাদেশের কিছু সংখ্যক ব্যক্তি এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। আজকে বাংলাদেশ সময় আমি যদিও আপনাকে বলছিলাম যে এই যে 1 মাস পার হয়ে গেল, এর মধ্যে সরকারের যে পদক্ষেপ বা সরকারের যেসব প্রতিক্রিয়া আমরা দেখলাম, সেটিকে আপনি যথোপযুক্ত মনে করেন? অর্থাৎ একটি সমস্যা তৈরি হয়েছে, এটি সমাধানের জন্য সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো আপনি কি মনে করেন? আগুন তো লেগে গেছে, এখন ধোঁয়া হচ্ছে। সরকার আসলে সরকারের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা বা ব্যক্তিদের প্রসঙ্গে এই নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করেছেন, তাদের ট্র্যাক রেকর্ড, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আছে, বাংলাদেশের মিডিয়ার হাতে আছে, আপনার হাতেও আছে। আমরা সাধারণ নাগরিক রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি, হয়তো এত কাগজপত্র, পেপার ক্লিপিং, কাটিং আমরা রাখি নাই, কিন্তু মানুষের কাছে এগুলো কর্মগুলো লেখা আছে, হোয়াট ইউ হ্যাভ ডান। ফর এক্সাম্পল আর কি, আপনি যদি মনে করুন এখন থেকে 7 বছর বা 8 বছর আগে নারায়ণগঞ্জে র্যাবের অধিনায়ক কর্তৃক তার কয়েকজন অফিসারকে আদেশ দিয়ে তারা টিম ওয়ার্ক হিসাবে একটা টিম মিলে 7 জন ব্যক্তিকে মার্ডার করেছিলেন, পেট কেটে ফেলেছিলেন, আতুরি ভুতুরি বের করে ফেলেছিলেন, তারপরে ইট টিট বাইন্ধা শীতলক্ষ্যা নদীতে ডুবাই দিছিলেন। এখন কি কারণে আল্লাহ এই মৃতদেহগুলোকে আবার ভাসায় দিছে আমি জানি না, সাধারণত ভাইসে ওঠার কথা না, কারণ এত ইট বানছে যেটা ভাসার কথা না। এটা ভাইসে না উঠলে আপনি কি পৃথিবীতে কোনো বান্দা আপনাকে বিশ্বাস করাতে পারতো যে 7টা মার্ডার র্যাব করেছে? সুতরাং র্যাব কক্সবাজারের ছেলেটার নাম বোধহয়, ভদ্রলোকের নাম বা ছেলেটার নাম বোধহয় একরাম, মনে হয় একরাম, যদ্দূর মনে আসছে, তিনি ছাত্রলীগ বা যুবলীগ করতেন। তাকে র্যাব যখন ক্রস ফায়ারে দেয়, তিনি মোবাইল ফোনে তার বলে দিয়েছিলেন, টিপ অন করে রেখেছিলেন, এবং এটা তার কন্যা বা তার স্ত্রী শুনতেছিলেন, তাদের কান্না রেকর্ডের আছে, তার বক্তব্য রেকর্ডের আছে। এগুলো হচ্ছে এই জন্য যে তারা একটা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু কর্মকর্তা, যেমন কিনা ওসি প্রদীপ সাহেব কক্সবাজার টেকনাফের কিছু কিছু কর্মকর্তাকে বাংলায় তারা ধরাকে সরা জ্ঞান করতেন। তারা এমন ভাবে বক্তব্য এখনো রাখেন কিছু কিছু কর্মকর্তা, as if they are the owners of this বাংলাদেশ, as if তারা বাংলাদেশের মালিক, তারা মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে 1 ডিগ্রি উপরের প্রধানমন্ত্রী, তাদের হুকুমে বাংলাদেশ চলবে, তারাই প্রধানমন্ত্রী বানাইছে, তারাই ইলেকশনের মধ্যে আকাম কুকাম করায় সরকারকে ক্ষমতায় আনছে, তাদের কথার উপরে কিছু বলার নাই।
এই যে কাজগুলো, এটা অত্যন্ত খারাপ কাজ। তো আমি বলবো সরকার কর্তৃক গৃহীত রেমেডিয়াল পদক্ষেপ বা সমস্যা সমাধানের পদক্ষেপ কোনো মতেই নট ওয়ার্থ মেনশনিং, এমন কোন উল্লেখযোগ্য কিছুই নাই। উকিল লাগাবে, ব্যারিস্টার লাগাবে, লবিস্ট লাগাবে, এটা করবে এটা করবে, এই ধরনের অনেক কথাবার্তা পেপারে টেপারে শোনা যাচ্ছে, কিন্তু দিজ আর অফ নো ইউজ। ফাইনালি এই স্যাংশন গুলো থাকবে যতক্ষণ পর্যন্ত, এখন আপনি ওই কথাটা এখনো পারেন নাই, যতক্ষণ পর্যন্ত দুটি রাষ্ট্রের মধ্যে কথাবার্তার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে একটা ফয়সালার মধ্যে আসা না যাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে যে কদিন আগে আমরা গত দুদিন আগে দেখলাম যে সরকার ইতিমধ্যে $2.3 বিলিয়ন গত 8 বছরে লবিস্ট ফার্মের মাধ্যমে ব্যয় করেছে মার্কিন সরকারের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায়, এবং মানে অনেক কিছু ওভারলুক করে যাওয়ার জন্য বা তাদের স্বার্থে। কিন্তু কাজ তো হলো না, কাজ হলো না এবং আমরা যেটি দেখছি যে ব্যক্তিগত পর্যায়ে আমরা বিভিন্ন রকম খবর পাই যে অমুকের পাসপোর্ট বাতিল, তমুকের পাসপোর্ট বাতিল, এরকম নানা রকম বিষয় থাকে। যেহেতু পাসপোর্টের বিষয়টি তার ব্যক্তিগত বিষয়, সে কারণে তারা অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করে না, মানে ভিসার বিষয়টি। তো এখন কি করা যায়? অর্থাৎ সরকারের পদক্ষেপে আপনি সন্তুষ্ট নন, তো কি করা যেতে পারে? অর্থাৎ বাংলাদেশকে তো এই বিপদ থেকে, যদি এটা বাংলাদেশের উপরে স্যাংশন, দায়ী কিছু ব্যক্তি, দায়ী কিছু ভুল সিদ্ধান্ত, দায়ী রাজনৈতিক নেতৃত্ব, তো কি করতে পারি আমরা? মানে আলটিমেটলি তো সবাই বাংলাদেশি। আলটিমেটলি সবাই বাংলাদেশি, কিন্তু সবাই বাংলাদেশি হলেও তো সবাই বাংলাদেশের স্বার্থ তো দেখে নাই। আমি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আই ক্যানট ডিফেন্ড দেম, কারণ ওনাদের কর্মকাণ্ড তো বাংলাদেশের মাটিতে দেখা গেছে। কুষ্টিয়ার একজন সম্মানিত এসপি কি বলেছেন, বরিশালে কি করেছেন, একটা উপজেলার নির্বাহী অফিসারের উপরে কি হয়েছে, এগুলো তো ওনাদের কথাগুলো ইউটিউবে ভাইরাল। তবে বাংলাদেশ সরকার কি বলেছে? তোমরা বাংলাদেশ সরকারের কর্মকর্তা, তোমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা, তোমরা কেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছ? এই সরকার বাংলাদেশের সরকারি কর্মকর্তাগণকে তাদের পেটোয়া বাহিনী বানিয়ে ফেলেছে। যাদের মধ্যে একটুখানি গায়রত আছে, ইজ্জত আছে, আত্মসম্মান আছে, তারা এখনো দাঁড়ায় আছে, আর যাদের নাই তারা একদম বেচা গেছে, তাদের আত্মাটা বিক্রি হয়ে গেছে আর কি। তাদের সোল, they have sold their soul to the political whims and wishes of the political government. এখন আমরা বাংলাদেশের জনগণ এখানে ডিফেন্ড করার কিছুই নেই। বাংলাদেশ সরকার যদি স্বীকার করে এগুলা হয়েছে, আমি একটা ছোট উদাহরণ দিতে পারি, একদম ছোট উদাহরণ। সেটা হলো 1987-88 সালে আমি যখন পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডারের দায়িত্বে ছিলাম এবং সেখানে রিজিয়ন কমান্ডার ছিলাম, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসেছিল এক গাদা অভিযোগ নিয়ে, এত বড় মোটা মোটা ফাইল নিয়ে, এবং বাংলাদেশ সরকার আমাকে বলল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যাচ্ছে, তারা তোমাদের ওখানে তদন্ত করবে, তোমাদেরকে জেরা করবে, তোমরা বলবা। I said fine, absolutely transparent, they must come, তারা আমাকে জিজ্ঞেস করুক, তারা আমাকে কথা বলুক, আমি উত্তর দিব। যদিও বেশিরভাগ ঘটনা আমার আগের আমলের, কিন্তু হাকিম নড়ে তো হুকুম নড়ে না। যেহেতু আমি ব্রিগেড কমান্ডারের চেয়ারে আছি, আমার চেয়ারকে তার উত্তর দিতে হবে। আমার মনে আছে আলুটিলা নামক একটি বিখ্যাত স্থানে বসে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওই আইরিন বলে পুরা নামটা ভুলে গেছি, একজন ভদ্র মহিলা ম্যাডাম ছিলেন, ওনারা এসেছিলেন, আর 4-5 জনের টিম এসেছিলেন। আবার হংকং থেকে প্রকাশিত একটা ম্যাগাজিন ছিল যার নাম হচ্ছে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, তার সম্পাদকের নাম হচ্ছে ডেরেক ডেভিস। সে বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে পত্র লিখে বললেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার কাছে এতগুলো অভিযোগ আছে, আমি এগুলো তদন্ত করতে চাই। হোসেন মোহাম্মদ এরশাদ তাকে অনুমতি দিলেন, তিনি দেশে আসলেন, তিনি গণশুনানি করলেন, খাগড়াছড়িতে গেলেন, চাকমা, ত্রিপুরা, মাননা ব্যক্তিদের সাথে কথা বললেন, গভর্নমেন্ট অফিসারদের সাথে কথা বললেন। তারপর তিনি একটা রিপোর্ট তার ম্যাগাজিনে ছাপালেন 23শে মার্চ 1989 তারিখের ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউতে এটা প্রচারিত হয়েছে। আপনারা এনিওয়ান ক্যান গো টু দ্য আর্কাইভস এন্ড সি। আমি এই জন্য বলছি, এখন আমরা যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওই অভিযোগগুলোকে তদন্ত করান স্বচ্ছভাবে, দেন দে ক্যান টেক এ স্ট্যান্ড। তারা তো বাংলাদেশ সরকারকে বলতেই পারে যে তোমাদের কাছে যে ইনফরমেশন আছে এগুলো ভুল। আর আপনি যেরকম বললেন যে অমুকের পাসপোর্ট, অমুকের এটা, এগুলো আমরাও এখানে ঢাকা শহরে বসে শুনি। অ্যাকচুয়ালি আমাদের কাছে তার অন্য কোনো উপায় নাই যে তথ্যগুলোকে যাচাই বাছাই করব। আমরা খালি ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে দেখতেছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইটে অমুককে উঠতে দেয় নাই, আমেরিকার অমুক এয়ারপোর্টের থেকে অমুককে নামাইয়া দিছে, এই ধরনের কথাবার্তা শুনতেছি। কিন্তু এগুলো আমাদের পক্ষে যাচাই বাছাই করা কোনো মতেই সম্ভব না। কিন্তু আমি বলবো যে বাংলাদেশের ইজ্জতটা
আন্তর্জাতিক মহলে বা অন্ততপক্ষে পাশ্চাত্য মহলে একটু ক্ষুণ্ণ হয়েছে, মানহানি হয়েছে। এটা আমি আপনার সামনে একটু স্বীকার করলাম আমার মতে।